চলছে বিশ্বজুড়ে। ফুটবল ক্রিকেট ছাড়াও খেলার রয়েছে এক দীর্ঘ ফর্দ। শুধু ফলাফল নয়, গত আজ আর আগামীর খেলাকে প্রেস বক্স থেকে আমরা দেখতে চাই ভিন্ন চোখে। আর সেই দেখাটাই দেখতে পাবেন এখন মাঠে। সঙ্গে আছি আমি শরীফ রওশন। শুরুতে এক নজরে দেখে নিতে চাই ক্রীড়াঙ্গনের সব গুরুত্বপূর্ণ খবরাখবর। টি-20 বিশ্বকাপ ইস্যুতে আজ রাতে ঢাকায় আসার কথা রয়েছে আইসিসির প্রতিনিধি দলের। শেরে বাংলা স্টেডিয়ামে বিসিবির পরিচালকদের সঙ্গে রোববার বৈঠকে বসার সম্ভাবনা রয়েছে দলটির। এদিকে ক্রিকেটারদের নিয়ে বিতর্কিত মন্তব্য করা বিসিবি পরিচালক নাজমুল ইসলামকে বেঁধে দেয়া 48 ঘন্টার কারণ দর্শানোর সময় শেষ হবে সকাল 11:30টায়। ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে চলতি অনূর্ধ্ব-19 ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপে যাত্রা শুরু করবে বাংলাদেশের যুবারা। জিম্বাবুয়ের বুলমের কুইন্স স্পোর্টস ক্লাবে ম্যাচটি শুরু হবে দুপুর 1টায়। জুলাই আগস্টে জিম্বাবুয়েতে ত্রিদেশীয় সিরিজ চ্যাম্পিয়ন হওয়ায় অভিজ্ঞতার চেয়ে এগিয়ে থাকবে লাল সবুজের প্রতিনিধিরা। স্বাগত জানাচ্ছি এখন মাঠে। ভলিবল যুক্তরাষ্ট্রের খেলা হলেও সেই 1973 সালে বাংলাদেশে এর চর্চা শুরু হয়। নিয়মিত খেলা একসময় মাঠে গড়ালেও এক পর্যায়ে আসলে নিয়ম বা শৃঙ্খলা বা যে কোনো কারণেই হোক না কেন একটা অগোছলো হয়ে যায় এই ফেডারেশনে। নতুন অ্যাডহক কমিটি গঠনের পরও খুব বেশি এগোতে পারেনি এই ফেডারেশনটি। আজ ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মুমিন সাদ্দাম আমাদের সাথে উপস্থিত হয়েছেন স্টুডিওতে। স্বাগত জানাচ্ছি আপনাকে। ধন্যবাদ। ভলিবল বলছিলাম যে 1973 সালে প্রায় 54 বছর পার করে ফেলেছে এই ভলিবল ফেডারেশন। সেই জায়গা যেই জায়গায় আসলে আমাদের একটা লক্ষ্য থাকে, হ্যাঁ আমরা অলিম্পিকে ভালো একটা পদক অর্জন করব বা আমাদের ন্যাশনসে ভালো কিছু অর্জন করবে, দেশের বাইরে থেকে আমাদের যে গর্বিত হওয়ার যে গৌরব অর্জনের ব্যাপারটা, সেটা কি আসলে যারা খেলোয়াড় আছেন তারা কি অর্জন করতে পেরেছেন? আসলে ধন্যবাদ আপনাকে। আমি নিজেও প্লেয়ার ছিলাম। আমি খুব নতুন সংগঠক হয়েছি। এখানে অলিম্পিকের কথা বলছেন আপনি। আমরা আসলে জাতীয় ক্রীড়া পরিষদ, অলিম্পিক সহ যে সামগ্রিক সকল ক্রীড়া সংস্থাগুলা, আমরা তো সবগুলা একই একটা প্ল্যাটফর্মে আছে। আমরা একজন আরেকজনের পরিপূরক। তো অলিম্পিকের কথা উত্তর দিই। অলিম্পিকের সামনে জাপানে যাচ্ছে খেলতে, আমাদেরকে কিন্তু এন্ট্রি করে নাই। আচ্ছা, আমার তো আর কিছু করার থাকে না তখন। মানে এন্ট্রি করেনি বলতে আপনাদের কি কোনো নোটিশ দেয়নি বা চিঠি দেয়নি? আমাদের ভলিবল রাখে নাই তাদের ইভেন্টে। এর মানে বাংলাদেশ সরকারের আমাদের পরিকল্পনার বাইরে ভলিবলটা সরকারি পৃষ্ঠপোষকতার বাইরে চলে যাচ্ছে আস্তে আস্তে। মানে আমরা নিজ উদ্যোগে, আপনি তো জানেন, আমরা টুর্নামেন্ট আয়োজন করার চেষ্টা করছি। আমরা ডোমেস্টিকে হয়তো ডেভেলপ করতে পারবো, কিন্তু যখন ট্রেনিং চলবে, লং টাইম ট্রেনিং করতে হলে তো সরকারি পৃষ্ঠপোষকতা দরকার। এসএ গেমের ক্যাম্প ছিল, ক্যাম্প বন্ধ হয়ে গেল, এসএ গেম হলো না, হতাশা। দীর্ঘদিন আমরা আন্তর্জাতিক টুর্নামেন্টে আমরা অংশগ্রহণ করতে পারি নাই। আমাদের মেয়ে টিম গেল। আমাদের পুরুষ আন্তর্জাতিক ভেন্যু বাংলাদেশে নিলাম, আমরা আয়োজন করলাম। আমরা র্যাঙ্কিংয়ে ছিলাম 64 র্যাঙ্কিং ভলিবলে, অনেক ভালো, 210+ কান্ট্রিজে FIVB মেম্বার্স। তো ওই জায়গাতে আমরা 64 আসলাম, 64। ওই জায়গা থেকে এখন আমরা র্যাঙ্কিংয়েই নাই। কেন নাই? আমরা তো আসলে আন্তর্জাতিক যে ম্যাচগুলো হয়, অংশগ্রহণ করতে হলে যে টাকা প্রয়োজন সরকার দিতে পারছে না। আর দেশের সর্বাঙ্গীন যে সারা দেশে যে সমস্যা, এই সমস্যাটা ক্রীড়াঙ্গনে। ভাই, এখনকার কথা যদি মানে এখন তো স্পন্সর নেই, সেটা বলছিলাম। যদি 1973 সাল থেকে শুরু করেছে, আপনিও খেলেছেন মাঝখানে, তখন কি জটিলতা ছিল? তখনও তো আসলে ভলিবলে সেই ক্রেজটা যেটা আমরা দেখি যে ক্রিকেট ফুটবলে যে ক্রেজটা শুরু হয়েছে, বা একসময় ফুটবলের টাকায় কিন্তু ক্রিকেট চলতো। এর পরবর্তীতে ক্রিকেট সেই ক্রেজটা নিয়ে নিয়েছে ফুটবলের কাছ থেকে। ফুটবল পিছিয়ে গেছে, ক্রিকেট এগিয়ে গেছে। ইন্টারন্যাশনাল ভাবে তারা যেভাবে আসলে সাফল্য অর্জন করছে, ভলিবল বলি বা অন্য ফেডারেশনগুলো বলি, যেভাবে আসলে পিক করার কথা, সেটা কিন্তু এখনো তাদের ওই পিকটা করছে না। তারা বিভিন্ন সময় বলছে যে এনএসসি সাহায্য করছে না, বা অলিম্পিক ফেডারেশন সাহায্য করছে না, বা স্পন্সররা এগিয়ে আসছে না। প্রশ্ন হচ্ছে আগে মানে আপনাদের সফলতাটা কোথায়? বা হ্যাঁ, বিষয়টা আমি একসময় খেলোয়াড় ছিলাম, এখন তো আমি সংগঠক। স্বাভাবিক আমার সংগঠকভাবেই কথা বলতে হবে। বিষয়টা 80-র দশকে ভলিবল যে টাকা পেত, ফুটবল সেম টাকা পেত। মানে আমাদের বর্তমান যে সেক্রেটারি আছেন, উনি 50,000 টাকা পেতেন, তখন লিগে সালাউদ্দিন তখন সেম টাকা পেতেন।
ক্রিকেট তখন অবস্থানে আসে নাই। ক্রিকেট 90-এর পরে ধীরে 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 আস্তে আস্তে তাদের সংগঠক, মানে ব্যাপারটা হচ্ছে পলিসি যে ফেডারেশন করবে ভালো তারাই হচ্ছে আগাবে। আমরা লিগের জন্য কি বরাদ্দ ছিল হ্যাঁ আমাদের সমান সমান টাকা এরকম? হ্যাঁ হ্যাঁ প্রত্যেকটা প্লেয়ার হচ্ছে ফুটবলে যে টাকা পেত ভলিবলে পেত। গ্রাম বাংলায় বাংলাদেশে এখনো ক্রিকেট, ফুটবল, ভলিবল, ফুটবল, ক্রিকেট, ভলিবল এইভাবেই দর্শক এবং গ্রাম বাংলায় আপনি দেখেন শীতের সময় এখন প্রত্যেকটা দেশে প্রত্যেকটা এলাকায় বাংলাদেশের প্রতিটা গ্রামে একটা একটা ভলিবলের নেট পাবেন। 18 মিটার 9 মিটার আর হচ্ছে একটা বল একটা নেট দুইটা বাঁশ, ভলিবল চলছে। আর অন্যান্য যে খেলা বর্তমানে যে খেলাগুলো চলছে ক্রিকেট অনেক টাকা প্রয়োজন কিংবা হচ্ছে তবু রাষ্ট্র পৃষ্ঠপোষকতা করছে। মানে স্পেসেরও তো অনেক প্রয়োজনীয়তা স্পেস পড়ে, একটা তাই না? বাংলাদেশে ফুটবল পুরো একটা মাঠ, ক্রিকেট একটা মাঠের প্রয়োজন হয়, ভলিবলের জন্য তো আসলে সেটা হ্যাঁ, দরকার হয় না। কিন্তু আমাদের স্কুল লেভেলে কিন্তু ভলিবল জনপ্রিয় খেলা, বিশ্ববিদ্যালয় লেভেলে ভলিবল জনপ্রিয় খেলা। আপনি বলছেন যে আসলে বাংলাদেশের সর্বত্র এই খেলার উন্মাদনা রয়েছে, পরিকল্পনা নাই সরকারের। তবে পরিকল্পনা আমরা করেছি, কিন্তু ওই পরিকল্পনা আমাদের যখন আগাতে হবে আমাদেরকে তো সরকার একটা এক্সট্রা পৃষ্ঠপোষকতা করতে হবে। সরকার আর যদি স্বাভাবিক মনে করেন যে কারাতে, স্বাভাবিক মনে করেন খো যে বাজেট যদি আমাকে ভলিবলকে দেয় হবে না। ভলিবল বাংলাদেশের প্রচুর মানুষ খেলে, তো ভলিবলকে আমি যদি অর্গানাইজ করতে সরকারেও আমাকে আগায় সুযোগ দিতে হবে। আপনার কত টাকা লাগবে যদি পুরো মানে জেলা বা বিভাগে আপনি করতে চান? তাহলে কারণ আপনার তো বেশি জায়গা বা আমি একটা তো অলরেডি তো পড়ে না। আমি মহিলা, আন্তঃজেলা, পুরুষ সবকিছু খেলা আয়োজন আমরা করেছি, কিন্তু অলরেডি আমরা কিন্তু ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট আয়োজন করেছি, আমরা আয়োজন করতে আমরা সমর্থ হয়েছে। কিন্তু ডোমেস্টিকে আরও জনপ্রিয় করতে হলে আপনাকে হচ্ছে মফস্বলে যেতে হবে, আপনাকে হচ্ছে ক্রিকেটের মতো হচ্ছে বিকেএসপিতে সদস্য সংখ্যা বাড়াতে হবে, আপনাকে হচ্ছে টোটালি আপনারা সাপোর্ট দিতে হবে, আপনারা দিচ্ছেন। আপনারা হচ্ছে আমাদের যে সরকারের সাথে কেন জানি মনে হচ্ছে যে বৈষম্য হচ্ছে ক্রিকেট, ফুটবল, মানে তারপরে সরকারের যে সাথে আপনারা কি বসেছেন না কিনা এই বৈষম্য নিয়ে? বলতে বলছি যে ইভেন্ট ওয়াইজ বৈষম্য, শুধু আমি ভলিবল না, ভলিবলের বাইরে হ্যান্ডবল আমার মনে আছে যে গেল মাসে আসিম মাহমুদ সজীব ভুঁইয়ার সাথে তারা মিটিংয়ে বসেছিলেন এবং আপনাদের সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন। একে একে আসলে সবার সমস্যার কথাই তুলে ধরা হচ্ছিল, তবে তিনি আসলে যেভাবে আসলে গুছিয়ে কথা বলা বা যেভাবে আসলে উপস্থাপনা করা সেটা করতে পারছিলেন না। তবে আসিফ নজরুল বলেছিলেন যে আপনাদের যে অবকাঠামো যেটা আছে, যেটা পল্টনের অবকাঠামো আছে সেটা পরিবর্তনের আপনারা একটা চিঠি দিয়েছিলেন এই সম্প্রতি অ্যাডহক কমিটি গঠনের পর। ওই জায়গাটা যাতে আবারও নতুন করে অবকাঠামোটা উন্নয়নে কাজ শুরু করে সেই জায়গায় আসলে তারা প্রতিশ্রুতিবদ্ধ। এবং আসিফ নজরুল কিন্তু একটা কথা বলেছেন যে যেগুলো আসলে অলরেডি এস্টাবলিশ যে ফেডারেশনগুলো স্পন্সর অলরেডি আসছে সেইগুলোর দিকে নজরদারি না দিয়ে আসলে আপনাদের দিকে প্রশ্ন উত্তর হয়ে গেছে, এটা হচ্ছে সংগঠক কেন 80 দশকের পর থেকে কেন আর হলো। আমি কথা শেষ করি। বিষয়টা হচ্ছে ওই যে আমাদের ক্রীড়াঙ্গনে যে ধারাবাহিকতা ছিল, নন প্লেয়াররা সংগঠক কিংবা হচ্ছে ব্যবসায়ীরাই এগিয়ে নিয়ে যাবে। ব্যবসায়ীরা তো পলিসি তৈরি করতে পারবে না, ব্যবসায়িক পলিসি তৈরি করতে পারবে, স্পোর্টস পলিসি স্পোর্টস সংগঠকরা তৈরি করতে হবে। তো ওই জায়গা থেকে হচ্ছে দীর্ঘদিন 2001 সাল থেকে প্রায় হচ্ছে 2024 সালের এই গণঅভ্যুত্থানের আগে পর্যন্ত হচ্ছে আমাদের ফেডারেশনে একটা সিন্ডিকেট বলেন আর সবাই বলেন একটাভাবে আড়ালে সাংবাদিক থেকে আড়ালে থেকে তারা চালিয়ে গেছে। তারা হচ্ছে ডোমেস্টিকে খেলা আয়োজন করছে, ইন্টারন্যাশনাল আয়োজন করছে, তারা র্যাঙ্কিংয়ে আগাইছে। কেন আগাইছে? আন্তর্জাতিকভাবে আয়োজন করছে। ডোমেস্টিকে যদি আমি যদি ডেভেলপ না করি, আমার পাইপলাইন রেডি না করি, আমার 16, 14 যারা ছিলেন আপনি বলছেন যে তাদের ওনার লোক দেখানো কাজ করেছে, সদিচ্ছা মানে সদিচ্ছার অভাব ছিল না। মূলত হচ্ছে খেলোয়াড় সংগঠক কম ছিলেন, তারা হয়তো ওইভাবে খেলাটা বুঝতেন না, এই ধরনের আর কি সংগঠক। যাক, এখন ওই জায়গা থেকে হচ্ছে আমরা দায়িত্ব পাওয়ার পরে আমি বলছি না যে আমি সফল, আমিও পারি নাই অনেক কিছু দিতে, ইচ্ছা থাকলেও দিতে পারছি না। আমার মেয়েদেরকে ইতিহাসে প্রথম 3য় স্থান অধিকার করেছে মালদ্বীপে অনুষ্ঠিত আমাদের আন্তর্জাতিক ম্যাচে, কিন্তু আমি মেয়েদেরকে আমি পারলাম না 50,000 টাকা করে দিতে। কোত্থেকে দিব? আমার ফেডারেশনে ফান্ডে আছে 1-1.5 কোটি টাকা, এখান থেকে আমি দিব কীভাবে? আমার তো ফেডারেশন চলতে হবে, আমার কারেন্ট বিল, বিদ্যুৎ বিল সব কিছু মিলে হচ্ছে আমার অফিসিয়াল স্যালারি দিতে হবে। আমাদের 50,000 টাকা 10,000 টাকা করে আমরা দিতে পারি নাই, একটা সংবর্ধনা আয়োজন এখন করি নাই। গতকালকে একটা দল, নির্দিষ্ট একটা দল আয়োজন করেছে, আমাদের সাবেক খেলোয়াড় ফুটবলার আমিনুল হক ভাই, জাহিদ পাবে চৌধুরী ভাই, ওরা করেছেন, আমাদেরকে ভলিবল মেয়েদেরকে সংবর্ধনা দিয়েছেন। তো আমার তো দরকার ছিল ফেডারেশন থেকে 50,000 টাকা যখন দিতাম তখন গ্রাম অঞ্চলে যে মেয়েরা আছে, যারা কর্মসংস্থান কিংবা পেট কিংবা হচ্ছে নিজের জন্য হচ্ছে খেলাধুলা করে, যে পরিবারের জন্য খেলাধুলা করে, তখন তারা সিরিয়াস হইতো, ভলিবল খেলতো।
আমি দিতে পারি নাই, ওর পাশের গ্রামের পাশের বাসার যে ন্যাশনাল টিম থেকে মালদ্বীপ থেকে ঘুরে আসছে, সে তো তার জন্য একটা চকলেট আনতে পারে নাই। প্লেয়ারদের এই অবস্থা হচ্ছে আসলে এই অবস্থা দাঁড়াইছে যে একটা চকলেট নিয়ে আসবে, বিদেশে যাচ্ছে খেলতে, শুধু যাচ্ছেই বিদেশ থেকে আসার সময় একটা চকলেট পকেটে আনতে পারছে না। আর বাংলাদেশের এই জুলাই গণঅভ্যুত্থানের পরে বাংলাদেশের ক্রীড়াঙ্গনে একটা চরম খারাপ সময় যাচ্ছে। আপনি যে দেখেন, আপনার হচ্ছে এই 5ই আগস্টের পরে সকল বিশেষজ্ঞ মানে সাংস্কৃতিক অঙ্গনে সাংস্কৃতিক বিশেষজ্ঞ উপদেষ্টা হয়েছেন, কিন্তু ক্রীড়াঙ্গনে কোনো বিশেষজ্ঞ উপদেষ্টা হয়েন না। আমাদের তো বাংলাদেশে অনেক সাবেক ক্রীড়াবিদ ছিলেন, একটা পরিকল্পনার মাধ্যমে ক্রীড়াঙ্গনকে আগানোর জন্য তো পারতেন। একজন ভালো ক্রীড়াবিদ, সাবেক ক্রীড়াবিদ যারা অভিজ্ঞ আছেন আপনি দেখেন, অনেক ক্রীড়াবিদ আছেন যারা রাজনীতিতে জড়িত আছেন, যারা সামাজিক কাজে যুক্ত আছেন, তারা পারতেন সরকারে আসেন না। কিন্তু আমি অনেকদিন পরে আজকে আসছি, আমি ভাবলাম যে কথাটা বলা উচিত। আপনি দেখেন উপদেষ্টা আসছেন কি আসিফ মাহমুদ, উনি দেশ নিয়ে এত পরিমাণ চিন্তিত, উনি ক্রীড়া নিয়ে কি পরিকল্পনা করবেন উনি চিন্তা ছিলেন। উনি জানতেন হয়তো মোটামুটি যে ফুটবল ক্রিকেট দুই একটা খেলার নাম জানেন, এর বাইরে তো উনি কিছু জানারই কথা না। স্বাভাবিক, উনি একজন স্টুডেন্ট লিডার, উনি এইটাই হবে। তো একজন ক্রীড়াবিদকে যখন আনা হইতো তখন আর ওই বৈষম্য থাকতো না। আমি কিন্তু 10 আগস্ট 12 আগস্টের দিকে আমি আসিফ মাহমুদ যখন দায়িত্ব নিয়েছেন, আমি ওনাকে বলছি আপনি বৈষম্য করতে পারেন না, আপনি আমাদের সবাইকে এগিয়ে নিয়ে যান, আপনি বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করেছেন, আপনার উচিত সকল ইভেন্টকে এগিয়ে নিয়ে যাওয়া। মানে আপনার কি মনে আমি ওনাকে হয় আসিফ মাহমুদ সজীব আসলে বৈষম্য করেছে? হ্যাঁ, এক ধরনের বৈষম্য করছেন, আমি এটা বলতে পারি, প্রমাণ দেবো। উনি আমার আন্তর্জাতিক ম্যাচে উনি আসেন নাই। আমি একটা 10টা কান্ট্রিজ নিয়ে একটা টুর্নামেন্ট আয়োজন করেছি, উনি আসেন নাই। ওনাকে 10 মিনিট আগে উনি ক্যান্সেল করেছেন, ওনাকে দাওয়াত দেওয়া আমার আছে তো উনি আসেন না, কেন আসেন না? আমি বলছি উনি আমাকে দায়িত্ব দিয়েছেন, উনি কিন্তু আমাকে জয়েন্ট সেক্রেটারি বসিয়েছেন, কিন্তু উনি কেন আসেন নাই? ভলিবল তো গ্রাম বাংলার জনপ্রিয় খেলা, বাংলাদেশের 10% মানুষ হলে ভলিবল খেলে, সেনাবাহিনীতে খেলে, নৌবাহিনীতে খেলে, বিমান বাহিনীতে খেলে, প্রচুর জনপ্রিয় খেলা। তো এই খেলা কি ওনার প্রয়োজন ছিল না? উনি কি শুধু ফুটবল দিয়ে, ক্রিকেট দিয়ে? সাদ্দাম ভাই, আপনি বলছেন আসিফ মাহমুদ সজীব এখন যিনি আছেন আসিফ নজরুল, আমরা দেখেছি সম্প্রতি তিনি ফুটবল উনি তো রাজনীতি বিশেষজ্ঞ, আইন বিশেষজ্ঞ, উনি কিভাবে ক্রীড়াঙ্গনে এগিয়ে নিয়ে যাবেন? কিভাবে 51টা ভলিবল ইভেন্ট এগিয়ে নিয়ে যাবেন? আমার প্রশ্ন কিন্তু ভলিবল নিয়ে বলছি, ভলিবলের পক্ষে বলছি, বা আমি সফল, আমি কাজ করেছি বলছি না। আমি বলছি যে আমি কাজ করতে পারি নাই, আমাকে সরকার সহযোগিতা করে নাই। সরকার আমাকে এখন পর্যন্ত, আমি টাকা আনতে গেলে আমাকে বিভিন্ন ধরনের দৌড়ঝাপটায় পড়তে হচ্ছে। ক্লিয়ার কথা একদম। আপনি যে আমার সাথে চলেন নয়তো এনএসসিতে চলেন, দেখেন আপনি জাতীয় ক্রীড়া বসে চলেন, আপনি যুব ক্রীড়া মন্ত্রণালয়ে চলেন, ওরা স্পোর্টস বুঝে না। ওরা তো যারা আছে, যারা কাজ করছে, যারা মন্ত্রণালয়ে কাজ করছে, মন্ত্রী সাহেব হঠাৎ মনে হয় রাত সন্ধ্যার পরে যে আমার এখন স্পোর্টস একটা কিছু আছে, উনি তো আরেকটা মন্ত্রণালয়ের দায়িত্বে। স্পোর্টস বিশেষজ্ঞরা কাজ করবে, একটা পরিকল্পনা থাকবে যে এই পরিকল্পনা আগাবে, এই পরিকল্পনা সামনে যাবে, এই পরিকল্পনাতে শেষ হবে। স্পোর্টস একদিনে পরিবর্তন করা সম্ভব না। আপনি বলছেন যারা উপদেষ্টা আছেন, যারা আসলে খেলার সাথে একেবারে জড়িত ছিল না, তাদেরকে আসলে হুট করে এনে বসিয়ে দেওয়া হয়েছে। এটা ক্লিয়ার কথা। তবে এই জুলাই গণঅভ্যুত্থানের আগে নাজমুল হাসান পাপন যখন ছিলেন ক্রিকেটের, ওইটাও কি আসলে আপনাদের সাথে বৈষম্য করা হয়েছে কিনা? তখন তো আমি বললাম তখন তো এই প্রশ্নটা রেখে আপনার কাছে, পরবর্তী কিন্তু এই প্রশ্নটা আপনার কাছে রেখে গেলাম বিরতির আগে। বিরতির পর নিশ্চয়ই এই প্রশ্নের উত্তর দিব। দর্শক, নিচ্ছি ছোট্ট একটা বিরতি, ফিরছি একটু পরেই। ফিরে এলাম বিরতির পর, দেখছেন এখন মাঠে। সাদ্দাম ভাই, বিরতির আগে একটা প্রশ্ন করে গিয়েছিলাম, আপনি অভিযোগ করছেন যারা এই উপদেষ্টা পরিষদ মণ্ডলীতে যেখানে ক্রীড়া দায়িত্ব নিয়েছে, তাদের দুজনেরই আসলে কারো এই অভিজ্ঞতা নেই বা কারো ইন্টারেস্টও নেই, আসলে তাদের আসলে যে বৈষম্যটা করার কথা ছিল না সেটাই আসলে হয়ে যাচ্ছে। ওনার বৈষম্য বলতে কি, আমি বলছি না যে ওনারা খারাপ উপদেষ্টা, আমি বলছি কি একজন আইনবিদ, একজন রাজনীতিবিদ, একজনের হাতে শেখ হাসিনার পতন হয়েছে, ফেসিসের পতন হয়েছে। আমি বলছি যে ইন্টারেস্ট আসলে নেই। তবে নাজমুল হাসান পাপনও তো ছিলেন, যে যিনি একজন ক্রিকেটের মানে বিসিবির সভাপতি ছিলেন, তিনি এসেছেন, দায়িত্ব নিয়েছেন। সেই আমলে আসলে আপনারা কতটুকু নিজেদেরকে স্বাবলম্বী করতে পেরেছেন বা সেই সুযোগটা আসলে পেয়েছেন? না, ওই যে আমি বললাম না যে হচ্ছে 2000 সাল থেকে হচ্ছে 2024 সাল পর্যন্ত হচ্ছে যারা নন প্লেয়ার, যারা খেলাধুলা বুঝে না, মনে করেন এক্সাম্পল হচ্ছে আমাদের এই এনএসসি সচিব, ওনার কি কোনো স্পোর্টসের ডিগ্রি আছে? উনি যদি যিনি জনপ্রশাসনের সচিব, ওনার যদি পাবলিকের অ্যাডমিনিস্ট্রেশন ব্যাকগ্রাউন্ড প্রয়োজন হয়, যদি দেখা যাচ্ছে যিনি হচ্ছে আইন মন্ত্রণালয়ের সচিব, উনি যদি লয়ার হচ্ছেন কিংবা কোনো ডিগ্রি করে আসছেন, স্পোর্টসে কেন ডিগ্রি থাকবে না? স্পোর্টস তো একটা প্রফেশন, একটা পেশা। এই পেশাকে তো কাজে লাগে। তো আমাদের ক্রিকেটার, ফুটবলার সহ, আর্চারি সহ, ভলিবল অনেক প্লেয়াররা অনেক ভালো ভালো স্থানে আছেন। আপনি সর্বোপরি এই জায়গায় আসতে হবে যে ক্রীড়া হচ্ছে একটা পেশা। আমাদের আগামী একটা পরিকল্পনা আছে, আমাদের এটা দলীয় পরিকল্পনা, দলীয়ভাবে প্রকাশ করবে।
তো আমি বলছি এটা এই পেশাকে তো সম্মান দিতে হবে। আমরা তো বিদেশে খেলতে গেছি, আপনি দেখবেন স্পোর্টস ভিলেজ আছে। আমাদের যে সচিব উনি কি কখনো স্পোর্টস ভিলেজ কিংবা সরকার প্রধান কিংবা মন্ত্রীর কাছে কি কখনো তুলে ধরছেন এইটার বর্ণনা? ভিলেজ তো না, কমপ্লেক্সের একটা পরিকল্পনা চলছে, তবে আসলে এটা দীর্ঘমেয়াদী চলেই আসছে, খাতা কলমে আসলে হয় না। এটা আচ্ছা, হয়ে যাচ্ছে। সেকেন্ড হচ্ছে দেখেন, আপনি জাতীয় ক্রীড়া পরিষদে যারা চাকরি করে, আপনি দেখবেন কি চাকরি দেওয়ার জন্য লোক পাচ্ছে না। তারা বলতেছে যে 32 জন ফাঁকা পদ আছে, আমরা বাংলাদেশের যোগ্য লোক পাচ্ছি না, ডিগ্রিওয়ালার লোক নাই, আমি চাকরি দিতে পারছি না। একটা মিটিং হয়েছে, কিন্তু আয়োজন করে ওরা প্ল্যান নিয়েছে যুব ক্রীড়া মন্ত্রণালয়, কিভাবে আমি যোগ্য লোক নিয়ে আসবো। ভেরি গুড। তো এতদিন এই জায়গায় চললো কিভাবে? এটা কি কোনো অনুসন্ধানই হয়েছে? আপনারা করেছেন কিংবা সরকার করেছে? আমরা যে আন্দোলন করলাম, আমরা যে এত কিছু জানাইলাম সরকারের কাছে যে ক্রীড়াঙ্গনে এই সমস্যা, ক্রীড়াঙ্গনে এই হয়েছে, ক্রীড়াঙ্গনে এই হয়েছে, ক্রীড়াঙ্গনের মাধ্যমে আসলে দেশে অনেক কিছু নিচে পালানো হয়েছে, অনেক ইস্যু পরিবর্তন করা হয়েছে, এগুলো কি বিচার হয়েছে? হয় নাই। তো বিষয়টা হচ্ছে, আমি বলছি না যে আমি ক্রীড়াঙ্গন আমি পরিবর্তন করে দেবো, আমি বলছি সরকার একটা পরিকল্পনা লাগবে। সরকারকে অবশ্যই ক্রীড়াকে একটা অন্য সম্মানী পেশার সাথে সমতুল্যভাবে বৈষম্যহীনতার মাধ্যমে আপনার স্পোর্টসকে এগিয়ে নিয়ে দিতে হবে। স্পোর্টসকে এগিয়ে নিয়ে যাওয়া, স্পোর্টস একদিনে আপনি যদি চান যে আমি আজকে 1000 কোটি টাকা বরাদ্দ দিলাম, কালকে ভলিবল আপনি ডেভেলপ করে দেখেন, সম্ভব না। আপনাকে অবশ্যই 3 বছরের পরিকল্পনা করতে হবে বা 5 বছরের পরিকল্পনা করতে হবে। সবকিছুতে আসলে দীর্ঘমেয়াদী একটা পরিকল্পনার ফলে আসলে সাফল্য অর্জন হয়। কঠোর পরিশ্রম। সাদ্দাম ভাই, ক্রীড়াঙ্গনের সব জায়গাতেই আসলে বৈষম্য বা অস্থিরতা সবকিছুই চলছে। আপনি নিশ্চয়ই জানেন ক্রিকেটে বিশ্বকাপ খেলা নিয়ে যে ইস্যুটা শুরু হয়েছে, সেই ইস্যুটা আজকে আইসিসির একটা প্রতিনিধি দল রাতে আসার কথা রয়েছে। আমাদের সহকর্মী রেজাউল করিম আছেন মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে, এর মধ্যে বিপিএল এর খেলাও শুরু হয়ে গেছে। আর রেজা, আপনার কাছে জানতে চাই যে আজকে রাতে তো আইসিসির প্রতিনিধি দলটির আসার কথা আছে, বিসিবি আসলে কি কি বিষয় নিয়ে, বিশ্বকাপের ইস্যুটা তো থাকছে, এর বাইরে আসলে কি কি ইস্যু নিয়ে কথা বলতে পারে? আর বৈঠকটা আসলে কখন নাগাদ শুরু হবে, আজকে রাতে নাকি আগামীকাল হওয়ার কথা রয়েছে? কি তথ্য আছে জানাবেন। রশন, আপনি যেটা বললেন যে আইসিসির প্রতিনিধি দল, আসলে আইসিসি থেকে প্রতিনিধি দল নয়, আইসিসি থেকে একজন প্রতিনিধি পাঠানো হয়েছে। আমরা যতদূর জানতে পেরেছি তিনি এরই মাঝে বাংলাদেশে অবস্থান করছেন এবং 4টা নাগাদ বিসিবির সাথে তার বৈঠক হওয়ার কথা রয়েছে। সেখানে তো অবশ্যই এই টি-20 বিশ্বকাপে বাংলাদেশ যাবে কি না সেই বিষয়েই কথা হবে এবং সর্বোপরি তারা আইসিসি বাংলাদেশ দলের জন্য যদি ভারতে যায় তাহলে কি কি সুযোগ সুবিধা বা অন্যান্য বিষয় আসলে নিশ্চিত করতে পারবে, সেই বিষয়টা নিয়ে কিন্তু আলোচনা হবে। তবে আমরা যেটা জানতে পেরেছি যে এই প্রতিনিধি আইসিসির যিনি এসেছেন তিনি কিন্তু বিসিবির কর্তাদের সাথে বৈঠকের পরে তিনি কিন্তু ক্রীড়া উপদেষ্টা যিনি আছেন তার সাথেও কিন্তু একটা বৈঠক হওয়ার কথা রয়েছে, অর্থাৎ তিনি একাধিক বৈঠক করবেন এবং তিনি চাইবেন যে আমরা যতদূর জানতে পেরেছি তিনি চাইবেন যে ভারতেই বাংলাদেশ খেলতে যাবে এমন একটা বিষয় নিশ্চিত করার একটা প্রক্রিয়া তিনি আসলে সম্পন্ন করবেন। তবে দেখার বিষয় যে বাংলাদেশ তাদের অনড় অবস্থান থেকে কতটা নড়ে যায় বা কতটা তারা আইসিসির এই প্রতিনিধির সাথে আসলে আলোচনা করে কতটা ফলপ্রসূ সিদ্ধান্ত নিতে পারে। আমরা জানতে পেরেছি যে আইসিসি কিন্তু এর আগেই বলেছে যে বাংলাদেশ দল হচ্ছে ক্রিকেট পরাশক্তি একটা দল এবং বিভিন্নভাবে আসলে বাংলাদেশকে কনভিন্স করার চেষ্টা করবে এই প্রতিনিধি। শেষ পর্যন্ত আসলে কতটা ফলপ্রসূ হয় বা কি হয় আমরা আসলে জানি না। তবে আমরা আগের যে সিদ্ধান্তটা দেখেছি যে আমরা আইসিসি কিন্তু এর আগে ভিডিও কনফারেন্সে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্মকর্তাদের সাথে পরিচালকদের সাথে বৈঠকে বসেছেন, সেখানে কিন্তু আমরা জানতে পেরেছিলাম যে কোনোভাবেই কিন্তু বাংলাদেশ ভারতে খেলতে যাবে না। এবং এই মিটিংয়ের পরে কিন্তু মাননীয় ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল তিনিও কিন্তু একটা স্টেটমেন্ট দিয়েছিলেন যে কোনোভাবেই ভারতে আসলে বাংলাদেশের খেলার কোনো পরিস্থিতি নেই, এই পরিস্থিতিতে বাংলাদেশ ভারতে যাবে না। আমাদের বাংলাদেশের পক্ষ থেকে বা বিসিবির পক্ষ থেকে কিন্তু একটা ক্লিয়ার মেসেজ দেওয়া হয়েছে, সেটা ভারত কিংবা আইসিসি তারা কিন্তু আগেই এই বিষয়টা জানছেন যে আসলে কোনোভাবেই বাংলাদেশ সেখানে বিশ্বকাপের মাঝেও তো বাংলাদেশ ক্রিকেটে একটা অস্থিরতা তৈরি হয়েছে, সেটা বিসিবির পরিচালক নাজমুল ইসলাম যারা ক্রিকেটার আছেন তাদেরকে একটা বিতর্কিত মন্তব্য করেছেন, মন্তব্যের জেরে আসলে যে অস্থিরতা বা বিপিএল বন্ধ সেই ইস্যুটা তৈরি হয়েছে।
এবং বিসিবি তৎক্ষণাৎ বৃহস্পতিবার 11:20 নাগাদ একটা প্রেস রিলিজ দিয়েছে যে আসলে 48 ঘন্টার জন্য একটা কারণ দর্শানোর নোটিশ তাকে দেওয়া হয়েছে। তবে বিসিবি এখন পর্যন্ত আমাদের কাছে যতটুকু তথ্য রয়েছে যে বিসিবি এখন পর্যন্ত সেই পরিচালককে রিচ করতে পারেনি। আপনি কি কোনো পরিচালকের সাথে কথা বলেছেন কিনা, বা ক্রিকেটাররা কি বলছে যে যদি আজকে সময় তো অলরেডি অতিক্রম হয়ে গেছে, তাকে রিচ করা গিয়েছে কিনা, বা ক্রিকেটাররা কি বলছেন যে তাদের দাবিটা আসলে পরবর্তীতে কি দাবি নিয়ে তারা আসলে বিসিবির কাছে যাবে? আচ্ছা রওশন, যেই বিষয়টা উদ্ভূত হয়েছে গত বুধবার, আসলে মাননীয় একজন বোর্ড কর্তা এম নাজমুল ইসলাম তিনি কথা বলেছিলেন যে ক্রিকেটারদের বেতন এবং ক্রিকেটারদের যেই তারা আর্নিং করেন সেসব বিষয় নিয়ে আসলে কথা বলেছেন, যেই বিষয়টা ক্রিকেটাররা খুব ভালোভাবে নেয়নি। এবং তারপরে দেখেছেন গত পরশুদিন আসলে বিপিএল আয়োজন এবং বিপিএল বয়কট করার এগুলো হুমকি দেওয়া হয়েছিল, এবং প্রথম দিন কিন্তু ঢাকা পর্বের প্রথম দিনই কিন্তু খেলা গড়ায়নি। তারপরে তারা একটা আলটিমেটাম দিয়েছে যে প্রকাশ্যে এসে ক্ষমা চেতে হবে। কোয়াব একটা বিবৃতি দিয়েছিল এবং একটা সময় বেঁধে দিয়েছিল, কিন্তু আমরা যতদূর জানতে পেরেছি যে এখন পর্যন্ত সেরকম কোনো প্রক্রিয়া আসলে সম্পন্ন করা যাচ্ছে না বা করা হয়নি। এবং এম নাজমুল ইসলাম তিনি আসলে কোনোভাবে তার নিজের থেকে যেই পরিষ্কার করার বিষয়টা আছে বা শোকজের যেই উত্তরটা দেওয়ার বিষয় আছে সেটাও কিন্তু তিনি দেননি। এবং আমরা জানতে পেরেছি যে হয়তোবা বিসিবির থেকে খুব শিগগিরই এই বিষয়ে একটা সিদ্ধান্ত আসবে এবং তারা এম নাজমুল ইসলামের সাথে আলোচনা করে একটা সিদ্ধান্ত আসলে পৌঁছাবে। এতটুকুই আমার কাছে এই তথ্য রয়েছে। এবং ক্রিকেটারদের সাথে এই বিষয়ে আর কথা বলা সম্ভব হয়নি। তাদের কাছ থেকে যতটুকু জানা গেছে কোয়াবের শেষ বিবৃতি পর্যন্ত সেটাই ছিল শেষ। আপনাকে অনেক ধন্যবাদ। নিশ্চয়ই পরবর্তী সংবাদে আপনার থেকে এই বিষয়ে আরো তথ্য জানা যাবে। দর্শক, সময় হলো আরো একটা বিরতির, ফিরছি একটু পরে। আরো একবার স্বাগত এখন মাঠে। সাদ্দাম ভাই, বিরতির আগে যেটা বলা হচ্ছিল যে আপনারা এই বছর কোনো পরিকল্পনা এখন পর্যন্ত প্রকাশ করেননি বা ক্যালেন্ডারও প্রকাশ করেননি। আমরা তো সাধারণত দেখে থাকি যে ইনডোর গেম, ইনডোরের বাইরে তো বিচ একটা ভলিবল আছে, সেটা নিয়ে কোনো পরিকল্পনা আছে কিনা? আমি যে কথা বলছিলাম, ভলিবল দুই ভাগে বিভক্ত, একটা হচ্ছে ইনডোর ভলিবল না ভলিবল, একটা হচ্ছে বিচ ভলিবল। তো ভলিবল আমাদের যে প্ল্যান আমরা করেছি, আমরা হচ্ছে এখন আমাদের সব খেলা আয়োজন করেছি। আমার অনেক কিছু সরকার দেয় নাই, অনেক কিছু সরকার দিয়েছে। সব কিছুর বাইরে গিয়ে আমি চেষ্টা করেছি আমাদের সকল ইভেন্টে সকল ফরম্যাটে খেলা আয়োজন করার, লিগ, আন্তর্জেলা, মহিলা, আপনার জাতীয় লিগ, আপনার আন্তর্জাতিক ছেলে এবং মেয়ে। এখন আমাদের কাজ হচ্ছে বিচ ভলিবল নিয়ে। আমরা বিচ ভলিবল নিয়ে একটা পরিকল্পনা করেছি। আমরা পরিকল্পনা ছিল বড় যে ক্লাবগুলো আছে, যে ক্লাবগুলো ফিনান্সিয়ালভাবে ডেভেলপ, এই ধরনের কিছু ক্লাবকে আমাদের ভলিবলের সাথে সম্পৃক্ত করতে চাই। আমরা আহ্বান জানাই তাদেরকে আমাদের সাথে আসেন। আমরা বিচ ক্লাব কাপ চ্যাম্পিয়নশিপ করতে চাই, যার মাধ্যমে বাংলাদেশের বড় বড় যে ক্লাবগুলো আছে ওদেরকে যুক্ত মাধ্যমে আমরা বিচ একটু বলি। বিচের বিষয় হচ্ছে বিচ ভলিবল হচ্ছে ওয়ার্ল্ডের একটা জনপ্রিয় খেলা এবং কমার্শিয়াল খেলা। আমাদের পার্শ্ববর্তী দেশ মালদ্বীপে হচ্ছে তারা প্রায় 1 থেকে 150 কোটি টাকা পাইছে হচ্ছে শুধু বিচ ভলিবলের জন্য। আমরা যদি এখানে 4-5 কোটি টাকা খরচ করতে পারি ভবিষ্যতে একটা পরিকল্পনার মাধ্যমে, আমি আশাবাদী যে বাংলাদেশের সবচেয়ে বড় যে বিচ আছে কক্সবাজারে, নিশ্চয়ই আপনারা সেই সুযোগটাকে আসলে যদি কাজে লাগাতে পারেন নিশ্চয়ই আপনিও সফল হবেন এবং খেলোয়াড়রাও সফল হবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, শেষ করছি এখন মাঠের আজকের আয়োজন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।